পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে তিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এই প্রক্রিয়ার মাধ্যমে এখন স্পিকার হাফিজউদ্দিন আহমেদই বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন যতদিন না পর্যন্ত একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হয়। এর আগে দ্য ডেইলি স্টারের সঙ্গে একটি এক্সক্লুসিভ ফোন আলাপে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে যে তিনি পদত্যাগ করবেন কি করবেন না, সেই উত্তরে তিনি বলেছিলেন প্রশ্নটা বিব্রতকর। এবং এর আগে দিয়েও তার পদত্যাগ নিয়ে বেশ জল্পনা কল্পনা বিভিন্ন মিডিয়াতে শোনা যাচ্ছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন, এবং সেই ঘটনাটাই, সেই পদক্ষেপটাই শুক্রবার দিন দেখা গেল পদত্যাগ করে ফেলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে কথা বলার জন্য দ্য ডেইলি স্টারের এই বিশেষ আয়োজনে আজকে উপস্থিত রয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহরাম খান। বাহরাম ভাই, আপনাকে ওয়েলকাম করছি। বেশ ইন্টারেস্টিং একটা ঘটনার রাউন্ড আপ আমরা দেখলাম যে শুক্রবার দিন এসে ফাইনালি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু এই সময়টায় এসে কেন রাষ্ট্রপতির পদত্যাগটা হলো? আমরা নির্বাচন পরবর্তী সময়েও একটা গুঞ্জন শুনেছিলাম রাষ্ট্রপতি পদে তিনি থাকবেন কি থাকবে না। বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন নামের সুপারিশ খবরে শোনা যাচ্ছিল, তবে সেটা তো অবশ্যই জল্পনা কল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সময় এসে রাষ্ট্রপতি পদ থেকে কেন শাহাবুদ্দিন পদত্যাগ করলেন? আসলে রাষ্ট্রপতি পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে, তিনি পদত্যাগ করবেন, এটা অনিবার্য ছিল। সেটা কখন হবে সেটা নির্ভর করছিল হচ্ছে সরকারি দলের ইচ্ছা অনিচ্ছার উপর। কারণ আমরা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে এই রাষ্ট্রপতিকে রাখা না রাখা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের এক ধরনের ঠেলা ধাক্কা শুরু হয়েছিল, সেখানে বিএনপি রাষ্ট্রপতিকে রাখার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছিল। তাই তার ওই সময় তাকে পদত্যাগ করতে হয়নি। তো তিনি যে কোনো সময়, বিএনপি এই সরকারের পুরো সময় তাকে রাষ্ট্রপতি রাখবে না, এটা খুবই প্রত্যাশিত ছিল। কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু অনুমান করতে পারতাম যে অন্তত এই বছরের শেষ পর্যন্ত তাকে রাখা হতে পারে, এরকম একটা জল্পনা কল্পনা ছিল। কিন্তু তার আগেই সেটা কার্যকর হয়ে গেল। এটা অস্বাভাবিক কিছু না, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, যেটা সম্পন্ন হতোই সেটা আজকে হলো। তিনি তার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা লিখেছিলেন, বেশ বিস্তারিতভাবেই লেখা আছে যে পদত্যাগপত্রটা আমরা পেয়েছি তার পদত্যাগের আগে। শুধু কি এইটাই আসলে তার পদত্যাগের কারণ হিসেবে ধরা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ হিসেবেও কি আমরা চিহ্নিত করতে পারি, যেটা তাদের তাদের পক্ষ থেকে কোনো বার্তা ডেইলি স্টার পেয়েছে, এরকম কি আমরা বলতে পারি? দেখুন, বিস্তারিত কাগজে কারণ যদি আমি বলি, তাহলে তিনি কাগজে যা লিখেছেন সেটাই পদত্যাগের কারণ, সেটা কাগজের কারণ। কিন্তু আমরা গণমাধ্যমে কর্মী হিসেবে আমরা যেসব খবর রাখি, যতটুকু খোঁজখবর জানি, সেই হিসেবে এই বয়সের যে কেউ এই ধরনের অসুস্থতায় থাকতেই পারেন, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। তো তার পদত্যাগের বিষয়টা যেহেতু অনিবার্য ছিল, তো সেইটা কার্যকর করার জন্য কোনো না কোনো একটা বাহানার প্রয়োজন ছিল। সেই বাহানাটা স্বাস্থ্যগত বিষয় হতে পারে বা অন্য কোনো রাজনৈতিক প্লট তৈরি করেও হতে পারত। কিন্তু যেহেতু এই রাষ্ট্রপতি এবং বিএনপির মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হয়েছিল, আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় তাদের যে কার্যক্রমে আমরা দেখতে পেরেছি, তাই এটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে আমার মনে হয়। বিশেষ করে বঙ্গভবনের যে সূত্রগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কথা আছে, তারা বলেছেন যে খুব আন্তরিক পরিবেশেই কথাবার্তা হয়েছে এবং সেই সমঝোতার ভিত্তিতেই পদত্যাগের কাজটি সম্পন্ন হয়েছে। এই শেষের সময়টাকে আসলে কিভাবে মূল্যায়ন করতে চান? যখন রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নিয়েছিলেন, তখন সে সময়ের তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধীন শাসনামল চলছিল। সে সময় তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। তারপর জুলাই পরবর্তী সময়েও তার একটা অবস্থান রয়ে গিয়েছিল। বিএনপি সরকার যখন ক্ষমতায় এলো, তখনই তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ পড়িয়েছেন তারেক রহমানকে এবং মন্ত্রিসভাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন। এবং একই সঙ্গে তিনি সরকারের এবং জুলাই এর ব্যাপারে তার একটা অবস্থান আমরা দেখেছি। তিনি বিভিন্ন কথাও বলেছেন যে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। যদিও জুলাইয়ের আগে যে পতিত আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময় তিনি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, তার ভূমিকা নিয়ে অনেক সময় অনেক রাজনৈতিক দল প্রশ্ন তুলেছিল। তো এই সব কিছু মিলে তার শেষটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চাইবেন? দেখেন, রাষ্ট্রপতি পদটা তো আসলে সংসদীয় গণতন্ত্রের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটা অনেক ক্ষেত্রেই আলংকারিক। বিশেষ করে প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া তিনি যা করেন, যা বলেন, তা সরকারের প্রেসক্রাইব অনুযায়ী তাকে করতে হয়, সেটা তিনি করতে বাধ্য। তাই তার এই টেনিউরের বিষয়ে, আর তার ক্ষেত্রে একটা এই রাষ্ট্রপতির একটা বিশেষ অর্জন আছে, অর্জন বা ব্যতিক্রম যেটাই বলেন,
তিনি একাধারে 3টি সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলের শেখ হাসিনাকে শপথ পড়িয়েছেন, এরপর অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসকে শপথ পড়িয়েছেন এবং বর্তমান বিএনপি সরকারের তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়িয়েছেন। তো এই দিক থেকে তার একটা বর্ণাঢ্য সময় কাটল। সেই সঙ্গে তার মতো অস্বস্তি এবং বিরক্তিকর পর্যায়ে বাংলাদেশের ইতিহাসে এর আগের কোনো রাষ্ট্রপতি পড়েছেন বলে আমার মনে হয় না। যদিও বা বদরুদ্দোজা চৌধুরীর বিদায়ের বিষয়টা খুবই তিক্ততার ছিল, সেই দিক থেকে চিন্তা করলে মানে বদরুদ্দোজা চৌধুরী বিএনপির রাষ্ট্রপতি হিসেবে যেভাবে বিদায় নিতে হয়েছিল, শাহাবুদ্দিন আহমদ আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার পরও তার যে বিদায় সেটা অনেকটা মানে স্মুথ মানে বলা যায় আর কি। এমনকি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, যিনি এখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনি তার বিদেশ সফরটা সংক্ষিপ্ত করে তাকে আজকে দেশে ফেরত আসতে হয়েছে। তিনিও কি কিছুটা ইঙ্গিত পাচ্ছিলেন যে এরকম কোনো ঘটনার দিকে মোট নিতে পারে? নিঃসন্দেহে এটা তিনি চিকিৎসার কাজে থাইল্যান্ড সফরে গিয়েছিলেন গত 19 জুলাই। তার ফেরার কথা ছিল 26 জুলাই। তো তার মাঝখানে তিনি আজকে ফেরত এসেছেন, সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের কারণেই হয়তোবা হয়েছে। আর রাষ্ট্রপতি পদত্যাগ করার কারণে স্পিকারকে আসতেই হতো এমন কোনো বাধ্যবাধকতা নাই, কারণ রাষ্ট্রপতি পদত্যাগ করতেই পারেন। আর স্পিকার সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী তিনি মানে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তো এই ক্ষেত্রে যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটি সরকার গঠন হয়েছে, সরকারের এখনও 6 মাস পার হয়নি, রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের ইকুয়েশন কাজ করে, সেই জায়গায় স্পিকার দেশে না থাকা অবস্থায় সরকার হয়তো এটা সম্পন্ন করতে চায়নি। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলেও পরবর্তী রাষ্ট্রপতি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। তাই যদি ধরেন আজকে মানে মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্র মানে সাইন করতেন, সেইটা স্পিকার আসার আগ পর্যন্ত তিনি হয়তো বা থাকতেন। তো তিনি এসে সেটা গ্রহণ করে নিজে সংবাদ সম্মেলন করে জিনিসটা ক্লিয়ার করেছেন। তাই এই বিষয়ে কোনো কনফিউশন আর থাকছে না, আর নাই। অ্যাবসলিউটলি। এমনকি একই সঙ্গে খুবই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলে রাজনৈতিক দলগুলো জানিয়েছে। জামাত ইসলাম থেকে বলেছেন যে প্রেসিডেন্টের পদমর্যাদায় তারা প্রেসিডেন্টকেই দেখতে চান, এমন একজন প্রেসিডেন্ট যিনি তোষামতকারী হবেন না, এরকম প্রতিক্রিয়া আসলে তাদের পক্ষ থেকে আসছে। এই প্রতিক্রিয়াগুলোকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? প্রতিক্রিয়া আমরা মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সরাসরি প্রতিক্রিয়া এনসিপিটা জানতে পারিনি, কিন্তু এনসিপি এর আগেই তাদের প্রতিক্রিয়া জানিয়ে রেখেছিল এই রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মামলা করতে হবে, তার বিষয়ে বিচারের সম্মুখীন করতে হবে, সেই দাবি জানিয়ে রেখেছে। আর উনি পদত্যাগ করার পরে খুব সম্ভবত জামাতের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, যে জামাতের প্রতিক্রিয়াটা খুবই সতর্ক প্রতিক্রিয়া। যতটুকু আমরা জানতে পেরেছি যে তার বিষয়ে যদি আইনানুগ পদক্ষেপ নেওয়ার মতো বিষয় থাকে তাহলে সেটা নেওয়া হবে। বাট স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করার পরে সংবাদ সম্মেলনে এই রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেছেন এবং তিনি স্পিকারের ভাষায় মানে বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতির ভাষায় মাফিয়া আমলে নির্বাচিত রাষ্ট্রপতি হলেও বিএনপি এবং এই সরকারের মানে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন, তার প্রতি শুভকামনা করেছেন। সেই দিক থেকে আমরা বিএনপির পক্ষ থেকে তার এই দৃষ্টিভঙ্গিকেও আমরা বিবেচনা করতে পারি। এখন তো না হয় হচ্ছে 90 দিনের মধ্যে একটা রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আমরা দেখতে পারবো, তার মাঝখানে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। এখন তার মানে প্রশ্নটা আসলে এখানেই একটা কিউরিওসিটির জায়গা থেকে, যে স্পিকার যিনি ছিলেন তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন, তার দায়িত্ব পদমর্যাদা বা দায়িত্ব পালনের যেই রেখাপাতটা হবে, যে পরিসরটা হবে, সেখানে কি কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, মানে ব্যাপারটা আসলে কিভাবে কি ঘটবে? না, সংবিধানে 54 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, মানে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এরকম শব্দ সংবিধানে বলা হয়নি। দায়িত্ব পালন করবেন মানে পূর্ণাঙ্গ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, বাট তিনি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি না। তো তিনি স্পিকার হিসেবে বঙ্গভবনের যে প্রয়োজনীয় কার্যক্রম অ্যাক্টিভিটিস আছেন সেগুলো পালন করবেন। আর মানে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আগামী সংসদ অধিবেশন কখন হবে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন গত 15 জুলাই এই বর্তমান সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, সেই হিসাবে আগামী 15 সেপ্টেম্বর পরবর্তী মানে 2 মাসের যেহেতু গ্যাপের ভিতরে ডাকতে হয়, তো 15 সেপ্টেম্বর পরবর্তী সংসদ অধিবেশন আহ্বান করার কথা। কিন্তু
সরকার যদি মনে করে যে না এর ভিতরে স্পেশাল অধিবেশন করবে, খুব সম্ভবত 30 আগস্ট একটা সংসদ অধিবেশন ডাকার পরিকল্পনা ছিল। কিন্তু এখন যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেইটার ক্ষেত্রে এর আগেও সরকার যদি চায় 10 দিন 15 দিনের মধ্যেও সংসদ অধিবেশন ডাকতে পারে এবং সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আমাকে একটু এই যে রাষ্ট্রপতি নির্বাচন, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা যদি আরেকটু বিস্তারিত বলতেন তাহলে অডিয়েন্সরা দেখতে ভালো হতো। রাষ্ট্রপতি পদত্যাগের ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্বাভাবিক টেনিয়র যদি পূরণ করা হয়, সেই স্বাভাবিক টেনিয়র পূরণ হলে 60 থেকে 90 দিনের মধ্যে পূর্বেই 90 থেকে 60 দিনের মধ্যে, মানে তার টেনিয়র শেষ হওয়ার 90 থেকে 60 দিনের পূর্বে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার নিয়ম রয়েছে। আর অপসারণ, মৃত্যু বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সেই ক্ষেত্রে পরবর্তী 90 দিনের ভিতরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। তো যে রাষ্ট্রপতি যেহেতু সরাসরি নির্বাচিত হন না, পরোক্ষভাবে নির্বাচিত হন, কারা ভোটার আমরা জানি, সংসদ সদস্যরা ভোটার। আর রাষ্ট্রপতি কারা হতে পারবেন, তা সেই যোগ্যতার ক্ষেত্রে সংসদ সদস্যদের যে যোগ্যতার প্রয়োজন হয়, দলীয় হওয়া যাবে না। তারপরে হচ্ছে তাদের বয়সের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। সংসদ সদস্যরা 25 বছর বয়সে হতে পারেন, রাষ্ট্রপতি হতে গেলে আপনার 35 বছর বয়স হতে হয়। আর হচ্ছে বাংলাদেশের যে কোনো নাগরিক রাষ্ট্রপতি হওয়ার প্রতিবদ্ধতা যেহেতু মানে সুযোগ আছে, কিন্তু যে এটা নির্ধারিত ভোটারদের মাধ্যমে হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সরকারে থাকেন তাদের নির্ধারিত প্রতিনিধি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এটাই আমাদের সিস্টেম। স্পিকার তো এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এই 90 দিনের পর তিনিও কি রাষ্ট্রপতির পদে নির্বাচনে মনোনীত হতে পারবেন, নাকি তাকে আবার তার আগের পদেই ফেরত যেতে হবে? তার দল যদি মনোনয়ন দেয়, যদি বিএনপির পক্ষ থেকে তাকে যদি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে কোনো বাধা নেই। আমাদের যখন নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ই নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হতে পারেন এরকম একটা গুঞ্জন মিডিয়াতে উঠেছিল, যদিও সেটা আসলে আলটিমেটলি এখনও কার্যকর হয়নি। সেটা এখন পদত্যাগ হওয়ার পর হচ্ছে আবারও নতুন করে কিছু নাম হয়তো সামনে আসা যেতে পারে। যেহেতু আপনারা সচিবালয়ে রেগুলার নিউজ কভার করেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কাদের নাম সবচেয়ে শক্তপোক্তভাবে সামনে আসতে পারে বা বিবেচনা করা হতে পারে দল থেকে? দেখেন, বিএনপির যে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকাকালীন সময়ের রাজনৈতিক অরাজনৈতিক দুই ধরনের রাষ্ট্রপতির অভিজ্ঞতাই বিএনপির আছে এবং দুই ক্ষেত্রেই তাদের তিক্ত অভিজ্ঞতা আছে। রাজনৈতিক বিএনপির খুব গুরুত্বপূর্ণ একজন নেতাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার পরও তারা নিজেরাই তাকে অপসারণ করতে হয়েছিল। আর 2006-07 সালের 111 সরকারের সময় তাদের যে অরাজনৈতিক রাষ্ট্রপতি তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে নাই, যে কারণে দেশের ওই পরিস্থিতি হয়েছিল বলে বিএনপি মনে করে। তাই এই মুহূর্তে বিএনপির এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দিকে আসলে দেশবাসী তাকিয়ে আছে। কিন্তু বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে যারা আছেন, যারা নেতাকর্মী, তারা আশা করছেন রাজনৈতিক দলের নেতাই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। সেই ক্ষেত্রে বিএনপির বর্তমান মহাসচিব দীর্ঘ আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার নাম সর্বাগ্রে আলোচিত হচ্ছে। সেই সঙ্গে বিএনপির জিয়াউর রহমানের সময় থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খন্দকার মোশাররফ হোসেন, তারপরে আছেন সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, ওনাদের নাম আলোচনায় আছেন। তো দল কাকে মনোনয়ন দেয় তা আমরা জানি না, তবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলের যারা আছেন তাদের বাইরে আরও অনেকের নাম আলোচনায় আছে। এইটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি সরকারি যে সূত্রগুলো রাষ্ট্রপতি নির্বাচন বা গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের ক্ষেত্রে কিছু যাচাই বাছাই হয়, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের ভাষ্য যেটা, যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে 2-3 ধরনের ক্যাটাগরির মানুষদের যাচাই বাছাই তত্ত্ব নেই সরকার প্রধান বা সরকারি দলের গুরুত্বপূর্ণ পলিসি মেকিং জায়গা থেকে তারা এইটা চান। একটা হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, একটা হচ্ছে সুশীল সমাজ, আর একটা হচ্ছেন সাবেক সরকারি উচ্চপদস্থ সরকারি কর্মচারী। তাদের মধ্যে থেকে এই 3টা ক্যাটাগরি থেকে যাচাই বাছাই, মানে তারা কাকে করবেন সেটা পরে, কিন্তু একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে যখন সরকার মনোনয়ন দেয়, সেই মনোনয়নটা করতে গেলে সিদ্ধান্তটা নিতে গেলে, ধরুন অ্যাপারেন্টলি আপনাকে আমি চিনি বা গুরুত্বপূর্ণ অনেক নেতাকে আমরা চিনি, কিন্তু তার মানে টু দ্য পয়েন্ট হিস্ট্রির দিক থেকে তার ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক কিছু এখন অনেকের বের হয়ে যায় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার পরে। সেইগুলো যাতে না হয়, সেইটা যাচাই বাছাই করার জন্য দেখা যায় যে অনেক পছন্দের লোক, মানে
ধারণা আছে তাকে বানানো হবে, কিন্তু এই খবরগুলো তালাশ করতে গিয়ে দেখা যায় যে সেটা পরিবর্তন করতে হয়। তাই এই তালাশের জায়গায় অনেকের নাম আছে, সেই কারণে অনেকের মানে রাজনীতির বাইরেও অনেকের নাম আসছে, কিন্তু এখানে কাউকে চূড়ান্ত বলার সুযোগ নেই। অবশ্যই আমরা তো রাষ্ট্রপতির আসলে পদত্যাগের পর তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই আয়োজনটা করলাম। আপনি পুরোটা সময় সংসদে সেখানে ছিলেন, নিউজ কাভার করেছেন, তারপরে সেখানে বসলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বারহাম ভাই আজকে সময় দেওয়ার জন্য। এই ডেভেলপিং স্টোরিটা আরও যখন সামনে আসবে আমরা সেটি নিয়ে আবারও হয়তো কথাবার্তা বলতে পারবো, তখন আপনার কাছে আবার আমরা ইনসাইটস নিতে পারবো। অনেক ধন্যবাদ আজকে অনেক সময় ধন্যবাদ দেওয়ার জন্য। আপনাকে। অনেক ধন্যবাদ। দ্য ডেইলি স্টার যেগুলো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।